সবাইকে ধন্যবাদ জানাই। আমি আজকের যে বক্তব্য রাখতে যাব তার নাম হচ্ছে নেচার দি গ্রেটেস্ট ইনোভেটর, অর্থাৎ প্রকৃতি হচ্ছে শ্রেষ্ঠ আবিষ্কারক। কিন্তু প্রকৃতির এত রকম আবিষ্কার রয়েছে যে সেটাকে একটা ছোট টাইম ফ্রেমের মধ্যে বেঁধে রাখা খুব মুশকিল। তো আমি সেই জন্য আমার গোটা প্রেজেন্টেশনটাকে 3টে ছোট ছোট গল্পে ভাগ করেছি, যেটা আপনাদের সামনে আমি দেখাতে চাই। তো আমার প্রথম গল্পের নাম হচ্ছে এক ব্যতিক্রমী শিকারী। আমার বক্তব্যের প্রথমেই যে দেশটার কথা বলতে চাই সেই দেশটার নাম হচ্ছে জাপান। আজকের দিনে জাপানকে আলাদা করে চেনানোর কিছু নেই। হয় গাড়ি শিল্প, নয় প্রযুক্তি, সবেতেই পৃথিবীর অন্যতম দেশ হিসেবে আজকে জাপানকে বিবেচিত করা হয়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের অবস্থা কিন্তু ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান পৃথিবীর কাছে একটি পরাজিত দেশ হিসেবেই চিহ্নিত হয়ে গিয়েছিল। কিন্তু এই অবস্থার পরিবর্তন হয় 1964 সালে। তো এবার আমরা একটা ছোট ভিডিও ক্লিপিং দেখাবো। সেই ক্লিপিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিওটা কিসের ওপর করা। এই ভিডিওটা হচ্ছে 1964 সালের 10ই অক্টোবরের ভিডিও, যখন জাপানে টোকিও অলিম্পিক উদ্বোধন হয়েছিল। আমি কেন এই টোকিও অলিম্পিকের ভিডিও দেখালাম তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে এই অলিম্পিককে কেন্দ্র করে জাপান ঠিক করেছিল যে বিশ্বের কাছে নিজেদের প্রমাণ করবে তাদের শ্রেষ্ঠ প্রযুক্তি কীরকম হয়। তো প্রযুক্তিটা কি সেটা আগে বোঝা যাক। সেটা হচ্ছে জাপানের দুটো প্রধান বাণিজ্যিক শহর ছিল টোকিও এবং ওসাকা। টোকিও এবং ওসাকার মধ্যে যোগাযোগকারী রেল ব্যবস্থা কিন্তু খুব একটা উন্নত ছিল না, অর্থাৎ অনেক সময় লাগতো পৌঁছতে। মোটামুটি টোকিও থেকে ওসাকার দূরত্ব ছিল প্রায় 515 কিলোমিটার, এবং সেখানে পৌঁছতে হলে সময় লাগতো প্রায় 7 ঘন্টার মতো। তাই জাপানের জনগণ চাইছিলেন যে একটা দ্রুতগামী রেল ব্যবস্থা করতে, যাতে মানুষ সহজে কম সময় টোকিও থেকে ওসাকা পৌঁছতে পারে। 1964 সালের এই 18তম অলিম্পিক অনুষ্ঠানের উদ্বোধনের ঠিক 9 দিন আগে, অর্থাৎ 1 অক্টোবর, জাপান শিনকানসেন বুলেট ট্রেনের উদ্বোধন করে। এটাই ছিল বিশ্বের প্রথম উচ্চগতির রেল সেবা। আপনারা এই ভিডিওটা দেখুন। এই ভিডিওতে এই প্রথম বুলেট ট্রেনের উদ্বোধন অনুষ্ঠান দেখানো হয়েছে। এই অনুষ্ঠান ঘিরে জাপানিদের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছিল। তারা রেলপথের চারিদিকে সার বেঁধে দাঁড়িয়েছিলেন এই নতুন ট্রেনকে দেখতে। এবং এই ট্রেনটি যখন ওসাকায় পৌঁছয় তখন সবাই মিলে, যারা ট্রেন পরিচালনা করে চালিয়ে নিয়ে এসেছিলেন, তাদেরকে অভিবাদন জানান। এই যে ট্রেনটি টোকিও থেকে ওসাকা যাত্রা করেছিল তার নাম ছিল হিকারি 1। আর এই ট্রেনটা 200 কিলোমিটার বেগে, আপনি ভিডিওতে আপনারা দেখেছেন যে 200 কিলোমিটার বেগে এই ট্রেনটি গেছিল, এবং সেক্ষেত্রে সময় 7 ঘন্টা থেকে কমে 4 ঘন্টা লেগেছিল। তো এ তো হলো বুলেট ট্রেনের জন্মের কথা। এর পরবর্তী সময়ে যেটা হলো সেটা একটা সমস্যার ব্যাপার। সেটা কি না, দিন যত এগিয়েছে তত বেড়েছে বুলেট ট্রেনের গতি, কিন্তু তার সঙ্গে বৃদ্ধি পেয়েছে এক নতুন সমস্যা। আসলে জাপানের রেলপথ কিন্তু একটা খুব সহজ সরল ছিল না, কারণ সামগ্রিকভাবে জাপানের 30% ফ্ল্যাট ল্যান্ড আর 70% পাহাড়ি অঞ্চল, যার ফলে ট্রেনগুলিকে প্রচুর টানেলের মধ্যে দিয়ে যেতে হতো, এবং টানেল থেকেই বুলেট ট্রেনগুলি বেরোনোর সময় একটা বিকট শব্দ হতো, যা প্রায় 400 মিটার দূর থেকেও শোনা যেত। এই সুড়ঙ্গগুলির ফলে সুড়ঙ্গগুলির আশেপাশে বসবাসকারী বাসিন্দারা অভিযোগ জানাতে শুরু করেন এই বিষয়ে, এবং এই আওয়াজটার সাথে সনিক বুম যেরমভাবে হয়, যে পরিমাণ
আওয়াজ তৈরি হয় তার তুলনা করা হতো, অর্থাৎ প্রায় 100 ডেসিবেলের কাছাকাছি আওয়াজ হতো। আসলে সুড়ঙ্গতে যখন আপনারা দেখুন, আমি একটা ভিডিও দেখাচ্ছি, টানেল থেকে বেরোচ্ছে, জানি না শব্দটা শোনানো যাবে কি না। এই টানেল থেকে বেরোনোর সময় এই ধরনের আওয়াজগুলো হতো। আসলে ট্রেনগুলি যখন সুড়ঙ্গের মধ্যে ঢুকতো তখন সুড়ঙ্গের ভেতর উপস্থিত বায়ুরূপস্যগুলি চাপ তৈরি করত। ট্রেনের গতিবেগ 1 কিলোমিটার বাড়লে সুড়ঙ্গের ভেতর বায়ুচাপ বেড়ে যেত প্রায় 3 গুণ। ট্রেনের সামনে ক্রমে বৃদ্ধি পেতে থাকতো বায়ুচাপ, এবং ট্রেনগুলি যখন সুড়ঙ্গ ত্যাগ করতো তখন ট্রেনের সামনে থাকা বায়ুচাপ বাইরে বেরোনোর সুযোগ পেয়ে বিস্ফোরণের মতো বিকট আওয়াজ করত। এইটা একটা অ্যানিমেশন দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা যে ট্রেনটা ঢুকছে, কীভাবে বায়ুচাপটা তৈরি হচ্ছে এবং সেটা বেরোচ্ছে। তো এই সমস্যা শুরু হওয়ার পর একদল একটা কমিটি তৈরি করা হয় জাপান সরকারের তরফ থেকে, এবং সেই কমিটিতে একদল ইঞ্জিনিয়ার ছিলেন এবং বিশেষজ্ঞরা ছিলেন, বিজ্ঞানীরা ছিলেন। তারা সেই সময় বুলেট ট্রেনকে আরও গতিশীল এবং আরও কার্যকর কাজে লেগে পড়লেন, এবং তাদের সামনে নতুন সমস্যা যেটা চ্যালেঞ্জ হিসেবে এলো সেটা হলো শব্দ কমানোর চ্যালেঞ্জ। এই দলে একজন ছিলেন যার নাম ছিল ইজি নাকাৎসু। নাকাৎসু একটা অদ্ভুত শখ ছিল। তিনি একজন বার্ড ওয়াচার ছিলেন, মানে পাখির পর্যবেক্ষণ করতেন। তো এই সমস্ত সমস্যা যখন শুরু হয়, এই বুলেট ট্রেনের আওয়াজ কী করে কমানো হবে, তখন নাকাৎসুর হঠাৎ বার্ড ওয়াচিংয়ের যে ওনার হবি, সেইটাকে উনি সম্ভাব্য একটা সমাধান হতে পারে ধরে নিয়ে উনি এগিয়েছিলেন। ওনার মাছরাঙা পাখিটাকে ওনার খুব ভালো লেগেছিল, কারণ মাছরাঙা শিকার করার একটা অদ্ভুত পদ্ধতি রয়েছে, সেটা আমি আপনাদের এই দুটো ভিডিওতে দেখাবো। যেখানে এই ভিডিও দুটি তোলা হয়েছে একটা জলের ওপর থেকে এবং একটা জলের নিচ থেকে। এই ভিডিওগুলো লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে মাছরাঙা কীভাবে মাছ ধরে, এবং যখন মাছ ধরতে যায়ও তখন প্রায় ঘন্টায় 25 মাইল বেগেও জলে ঝাঁপ দেয়, এবং জলের মধ্যে গিয়ে স্মুথলি ও জলের মধ্যে গিয়ে মাছটাকে ধরে নিয়ে বেরিয়ে আসে। দেখুন, এই জলে ডুবে মাছ ধরছে, এটা আপনি জলের ওপর থেকে দেখছেন। হয়ে গেল, ঢুকলো উঠলো। কিছু লক্ষ্য করলেন স্পেশালিটি ভিডিওটার মধ্যে? কি বলুন তো? ঘুরে তো পড়ে গেল, যখন নামছে তখন কিছু দেখে মনে হলো? জলটা কি ছিটকালো? ছিটকায়নি। এবারে ভেতর থেকে, জলের ভেতর থেকে একটা ছবি দেখাচ্ছি, দেখুন। এটা দেখুন ভালো করে, বাঁদিকের কর্নারের ডালে বসে আছে মাছরাঙাটা, দেখতে পাচ্ছেন? এই উঠছে, ভিতরে মাছটা রয়েছে, এটা কিন্তু জলের ভেতর থেকে নেওয়া ছবিটা। এই দেখুন মাছটাকে ধরুন। ব্যাপারটা হচ্ছে, জলে যদি সামান্যতম ডিস্টারবেন্স হয় তাহলে কিন্তু মাছ ফিল করতে পারে, পালিয়ে যায়। কিন্তু ও যখন শিকার করছে, মাছ কিন্তু বুঝতে পারছে না। ঘটনাটা কি হচ্ছে, ও এয়ার থেকে জলে আসছে, তার মানে কম ঘনত্বের মিডিয়াম থেকে বেশি ঘনত্বের মিডিয়ামে আসছে, কিন্তু কোনো ডিস্টারবেন্স হচ্ছে। এইটা নাকাচ্ছুকে ট্রাই করেছিল। ট্রেন যখন টানেলের বাইরে আছে তখন সেটা কম ঘনত্বের জায়গা, ট্রেন যখন ভেতরে ঢুকছে বায়ুর চাপ বাড়ছে, এটা বেশি ঘনত্ব হয়ে যাচ্ছে, অথচ প্রচন্ড আওয়াজ হচ্ছে, যেখানে তো হচ্ছে না। তাহলে কি করা যায়? তখন ওনারা একটা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে শুরু করলেন, এই যে নাকাচ্ছু তার টিম নিয়ে, যে কিভাবে মডেলটাকে চেঞ্জ করা যায় যাতে এই আওয়াজটা না হয়। তার ফলে ফাইনালি যেটা বেরোলো সেটা হচ্ছে, এই ট্রেনের সামনেটা বুলেটের মতো দেখতে ছিল বলে এটার নাম ছিল বুলেট ট্রেন। এর সামনেটাকে চেঞ্জ করে দেওয়া, চেঞ্জ করে মাছরাঙা ট্রেনের মতো করে দেওয়া। সেইটা করে 1997-এর 22শে মার্চ এটাকে ইনঅগারেট করা হয়। এটাকে বলা হয় শিনকানসেন 500 সিরিজের ট্রেন। এই ট্রেন কিন্তু জাপানের পুরো ডাইমেনশন চেঞ্জ করে, এবং এটা পৃথিবীতে প্রথম বুলেট ট্রেন যেটা 300 কিলোমিটার ভেলোসিটি নিয়ে যেতে শুরু করেছিল, এবং ওসাকা আর টোকিওর মধ্যে ডিস্টেন্সটা, টাইমটা কমিয়ে 3 ঘন্টা করে দিয়েছিল। আমার পরের স্লাইডটা দেখুন। এই হচ্ছে
মাছরাঙার ঠোঁট, আর এই হচ্ছে বুলেট ট্রেনের নাম। এই দুটোকে 1-to-1 করেসপন্ডেন্সে রাখা হয়েছিল, যার ফলে এই সাউন্ডটা কমে গেছিল। এবং এটার আরেকটা ইম্প্যাক্ট হচ্ছে এই বুলেট ট্রেনের চেঞ্জগুলো দেখুন, ক্রমশ চেঞ্জ হতে হতে নাকটা ক্রমশ শুরু হয়ে গেছে, এবং কোথায় গিয়ে থামবে আমি জানি না আগামী দিনে, কিন্তু বড় হচ্ছে ক্রমশ। ঠিক আছে, আমি এখানেই বলছি। এবং এইটা একটা কাঁধে ব্যাগে ঝোলানো হয়েছে, মানে ইনোভেশনটা কিন্তু সোসাইটির মধ্যে কিভাবে ঢুকেছে সেটা দেখাচ্ছে। সাধারণ লোক একটা ব্যাগ কিনছে, সেখানে শিনকানসেন ট্রেনের বিবর্তন বা এভলিউশনটা দেখানো হয়েছে। এইটা হচ্ছে আমার প্রথম গল্প। ঠিক আছে, এবার আমি যাব সেকেন্ড গল্পে। সেকেন্ড গল্পের নাম হচ্ছে, আপনারা বোর হচ্ছেন না তো কেউ? না হলেই ভালো। পরের গল্পটা হচ্ছে বিস্ময়কর স্থাপত্য। আমরা তো এতক্ষণ শুনছিলাম স্থাপত্য নিয়ে অনেক সমস্যা হয়, সরি, স্থাপত্য নিয়ে অনেক রকম সমস্যা হয়, আমার এইগুলো লাগাতে অভ্যস্ত, মানে অসুবিধা হয়। স্থাপত্য নিয়ে অনেক রকম সমস্যা হচ্ছে চারিদিকে। তো আমরা এইবারে একটা যাবো বিস্ময়কর স্থাপত্যে। আমরা এবার জাপান থেকে ফিরে এসেছি আফ্রিকা। কোথায় এসছি না, আমরা এসছি জিম্বাবুয়ে। বিখ্যাত ক্রিকেট টিম ছিল, কপিল দেবের 175 বোধহয় মনে আছে, 74 বা 70। জিম্বাবুয়ের রাজধানী হচ্ছে হারারে। হারারেতে, ও তার আগে একটু বলে নি, সরি, সেটা হচ্ছে এই গল্পের শুরুটা হচ্ছে এসি নিয়ে, এয়ার কন্ডিশন নিয়ে। এমআইটি থেকে একটা স্টেটমেন্ট করা হয়েছিল যে 2050 সালের মধ্যে বিশ্বের 2/3 কাছে এয়ার কন্ডিশন থাকবে, যা আজকের তুলনায় 3 গুণ বেশি। আর কি এফেক্ট হবে, ডক্টর গাঙ্গুলি বলছিলেন যে কি এফেক্ট হতে পারে, বুঝতেই পারছেন আপনারা। আর পেইন স্টেট ইউনিভার্সিটির এক ভদ্রলোক বলছেন আমরা একটা চক্রের মধ্যে পড়ে গেছি, গরম হচ্ছে এসি চালাচ্ছি, এসি চালিয়ে আবার গরম হচ্ছে, আবার এসি চালাচ্ছি, বাড়তেই থাকছে বাড়তেই থাকছে, কোনো শেষ নেই। তো নাসার গডার্ড ইনস্টিটিউট অফ স্পেস স্টাডিজে একটা সার্ভে করেছিল, একটা রেকর্ড করেছিল। 1880 সালে কিন্তু প্রথম অফিসিয়ালি টেম্পারেচার রেকর্ডিং শুরু হয়, খুব সফিস্টিকেটেড হইতে হয়নি। যাই হোক, সেইটা থেকে ওরা একটা প্রজেকশন করেছিলেন, সেটা দেখাচ্ছি। এবং নাসা এখানে একটা বেস লাইন ধরে নিয়েছিল, 1951 to 1980 হচ্ছে বেস লাইন। তার থেকে কতটা উপরে যাচ্ছে বা কতটা নিচে টেম্পারেচার কমছে বা বাড়ছে, সেইটা ওনারা দেখিয়েছিলেন। দেখুন চেঞ্জটা কিভাবে হচ্ছে, 1948, 59, 60, যেতে 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 আমরা কোথায় গিয়ে থামছি দেখুন। 2021 গিয়ে থামলাম, ভয়ঙ্কর অবস্থা, চারিদিকে লাল। এইটা 2000, আমি 2021 অব্দি দেখাচ্ছি, কিন্তু 2024 যেটা দেখা গেছে, তাতে দেখা গেছে যে টেম্পারেচার 1.47 সেন্টিগ্রেড মতো বেড়েছে ফ্রম দ্যাট বেস লাইন, মানে 1951 টু 1980। এই বেস লাইন থেকে 1.47 2014 বেড়েছে। তো এটা একটা ভয়ঙ্কর দিক আর কি। কিন্তু মুশকিল হচ্ছে এয়ার কন্ডিশন ছাড়া কি থাকা যায়? মুশকিল, এখানেই তো আমরা থাকতে পারবো না যে অবস্থা। কিন্তু এই বাড়িটা দেখুন, এই বাড়িটার নাম হচ্ছে ইস্ট গেট সেন্টার। এটা হচ্ছে হারারে, জিম্বাবুয়েতে। এই বাড়িটার একটা বিশেষত্ব আছে। তার আগে আমি বলি, হারারেতে টেম্পারেচার ভেরিয়েশনটা খুব বেশি হয়, মানে 14 ডিগ্রি থেকে প্রায় 23 ডিগ্রি মতো টেম্পারেচার ভেরিয়েশন হয় এখানে। তো এখানে এই বাড়িটা তৈরি হয়েছে কোনো এসি ছাড়া। এই বাড়িটার বৈশিষ্ট্য হচ্ছে এটা 7 তলা বাড়ি, দুখানা উইং রয়েছে, দেখতে পাচ্ছেন এই দুটো উইং, এবং ওপরে একটা গ্লাসের ক্যানোপি দিয়ে ঢাকা। এই বাড়িটা ভিতরটা আমি দেখাচ্ছি ভিডিওতে, দেখতে পাচ্ছেন কি, ওপর থেকে নামছে। ভালো করে খেয়াল করে দেখুন, বাড়িটার ডিজাইনটা কিন্তু একটু অদ্ভুত। এই বাড়িটা যে মেটেরিয়াল গুলো দিয়ে বানানো, তাদের থার্মাল ক্যাপাসিটি খুব বেশি, মানে বাইরের যে হিটটা আসে সেটাকে এই মেটেরিয়াল গুলো স্টোর করে রাখতে পারে অনেকক্ষণ, আস্তে 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 পরে ছাড়ে। আর জানলাগুলো খুব ছোট, জানলাগুলোর ওপরে একটা বড় আচ্ছাদন আছে যাতে হিটটা ডাইরেক্টলি না আসতে পারে। আর প্রচুর গ্রিনারিজ রয়েছে দেওয়ালে, সামনে ইত্যাদি। এবারে এই বাড়িটা যিনি বানিয়েছিলেন তার নাম হচ্ছে
মিক পিয়ার্স, ওনার একটা কোম্পানি ছিল, তার নাম হচ্ছে অরূপ, মানে বাংলায় যা অরূপ বলি আমরা, ওদের কোম্পানির নাম ছিল অরূপ। এরা এইটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল যে আমরা এমন একটা বাড়ি বানাবো যেটা সাস্টেনেবল হবে, 1 নম্বর, 2 নম্বর হচ্ছে অ্যাস্থেটিক্যালি দেখতে সুন্দর হবে। এবং এটা এখন ওখানকার আর্কিটেক্টের যারা পড়াশোনা করে তাদের কাছে এটা একটা এক্সাম্পল হিসেবে পড়ানো। এবং এই বাড়িতে টেম্পারেচারটা মোটামুটি 3 ডিগ্রির মতো ভ্যারিয়েশন হয় বাইরের টেম্পারেচারের সাথে। তো এই বাড়িটার মেকানিজমটা এবার আমি বলি। এই বাড়িটার নিচে একটা অ্যাট্রিয়াম আছে যেখানে পাখা রয়েছে, দেখুন পাখার ব্লেড, আমি জানি না দেখতে পাচ্ছি, পাখার ব্লেড রয়েছে, ওপরেও রয়েছে, সাইডেও রয়েছে। এবার এই পাখার থেকে হাওয়াটা, বাইরের থেকে হাওয়াটাকে ভেতরে ঢোকানো হয়, ঢুকিয়ে যখন, এখানে তো অফিস চলে, এখানে অফিস আছে, শপিং মল আছে, তার ফলে অনেক লোকের আনাগোনা হয়, বাড়ি খুব গরম হয়, সেইখান থেকে এই হাওয়াটা গরম হয়ে ওপর দিকে ওঠে এবং এর ভেতরে অসংখ্য চ্যানেল আছে এবং এই চ্যানেল দিয়ে গরম হাওয়াটা ওপরে বেরোয়। এবং মাথার উপর দেখুন অনেকগুলো চিমনি আছে, এখানে 48টা চিমনি আছে প্রত্যেকটা বিল্ডিং এর ওপর, আর পাখা রয়েছে 32টা করে প্রত্যেকটা বিল্ডিং এ। এই পাখাগুলো হাওয়াটাকে সার্কুলেট করায় নিচ থেকে ওপর অব্দি। এবং এটা দিনের বেলা হলো, 2 রকমের পাখা আছে, 32টা পাখার মধ্যে কিছু ছোট পাখা, কিছু বড় পাখা। আর বড় পাখাগুলো কাজ করে হচ্ছে এই দেয়ালের যে হিটটা আছে রাত্রিবেলা যখন রেডিয়েট করে, সেই হিটটাকে বার করে দেয়। তো আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপিং দেখাই কিভাবে এটা হচ্ছে। এইটা হচ্ছে বাড়িটা, এই দেখুন এই বাড়িটা তৈরি হলো যে মেটেরিয়াল দিয়ে, সেই মেটেরিয়াল গুলো কিন্তু থার্মাল ক্যাপাসিটি খুব বেশি, প্রচুর হিট স্টোর করে রাখতে পারে। জানলাগুলো দেখুন ছোট ছোট অনেক, ওপরে চিমনিগুলো দেখা যাচ্ছে ভালো করে। সিমিলার স্মলার উইন্ডোজ মিনিমাইজ হিট অ্যাবজর্পশন, এক্সটেন্ডেড ওভারহ্যাংস যেগুলো রয়েছে সেগুলো হিট আটকায়। আর এই যে পাখাগুলো ঘুরছে দেখুন, এই পাখাগুলো নিচ থেকে ঘুরে হাওয়াটাকে নিচ থেকে উপরে তুলে দিচ্ছে। অফিসের মধ্যে একটা লোক বসে আছে, কাজ করছে না ঘুমোচ্ছে জানি না, কিন্তু হাওয়াটা উঠছে, উঠে উপর দিয়ে গরম হয়ে বেরিয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য প্রিন্সিপাল, এই প্রিন্সিপালে কিন্তু এই বাড়িটা বানানো হয়েছে। কিন্তু বক্তব্য হচ্ছে যে মিক পিয়ার্স হঠাৎ করে এরকম একটা আইডিয়া পেলেন কোত্থেকে, মানে মাথায় বাজ না পড়লে তো এরকম আইডিয়া আসে না কারো চট করে। তার আগে দুটো ছবি দেখা, দুটো চিতাবাঘ একটা ঢিবির ওপর বসে আছে, ঢিবিটার ওপরে দুটো গর্ত দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে বেশ, এটা একটা ঢিবি, আরেকটা ঢিবি, এখানেও একটা চিতাবাঘ বসেছে, কিন্তু এটার মধ্যে কোনো গর্ত টর্ত কিছু নাই। এই ঢিবিগুলো আপনার কি মনে হয় কি দিয়ে তৈরি, ইট না স্টোন চিপস? হ্যাঁ, মাটি, পিওর মাটি। চিতাবাঘের ওজন কিন্তু 70-75 কেজি এক একটার, দুটো দাঁড়িয়ে আছে মানে 150 কেজির কাছাকাছি, আর একটা এখানে একটা দাঁড়িয়ে আছে 70-75 কেজি। এই ঢিবিগুলো কিন্তু সলিড ঢিবি নয়, এর মধ্যে দিয়ে হাওয়া চলাচল করে, কিরম ভাবে করে দেখাচ্ছি। এই দেখুন, যে ঢিবিটার বন্ধ মুখটা, সেটার ভেতর দিয়ে হাওয়া নিচ থেকে হচ্ছে গরম হাওয়া ওঠে, এবং ঢিবির গাটা হচ্ছে পোরাস, মানে এখান দিয়ে বাইরের হাওয়া যাতায়াত করতে পারে। বাইরের ঠান্ডা হাওয়া এই গরম হাওয়ার সাথে মিক্সড হয়ে আবার উপরে উঠে ঠান্ডা হয়ে ভারী হয়ে যায়, নিচে নেমে আসে। এটা যে বলে থার্মোসাইক্লোন এফেক্ট। আর এইটাকে বলে ইন্ডিউসড ফ্লো এফেক্ট। এখানে কি হয়, ঢিবিটা উপরে যে এয়ারটা যায় সেটা হাইড্রোসিল এয়ারটা প্রেসারটা কম করে, আর নিচের যে এটা রয়েছে ওটা আছে, সেখান থেকে সেটা হাই প্রেসারের হাওয়া, সেটা উপরে নিলে ভিতরটার ভিতরে তরলকে নিয়ে বাইরে করে। এই ঢিবির আরো শেপ আছে, আমি দেখাচ্ছি। দেখুন একটা লোক লাইটের তুলনায়, এইটা হচ্ছে চ্যাপটা একদম, এবং এর যে মাথাটা এটা কিন্তু নর্থ সাউথ ডিরেকশনে রয়েছে, আর সারফেস ডিরেকশনে আছে। বিভিন্ন জায়গায় যেগুলো হয়, মোস্টলি নামিবিয়া, আফ্রিকাতে হয়, এইটা হয় অস্ট্রেলিয়াতে, এবং আমাদের ব্যাঙ্গালোর ইনস্টিটিউট অফ সায়েন্সের মধ্যে কিছু কিছু পাওয়া গেছে। তো বক্তব্য হচ্ছে এই ঢিবিগুলোকে এত চিন্তা ভাবনা করে চিতাবাঘকে ডেকে করে
মুখের কথা না, বানিয়েছে আমাদের অত্যন্ত পরিচিত বন্ধু উইপোকা, টার্মাইট বাউন্ড বলে। এই টার্মাইট বাউন্ডের ভিতরে রিসার্চ করা হয়েছিল, টার্মাইট বাউন্ডের ভিতরে প্লাস্টার গলিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। দেওয়ার পরে দেখুন কি স্ট্রাকচার বেরিয়েছে, এগুলো হচ্ছে সব টানেল পাওয়া যাওয়ার। অথচ কত যাদবপুর করে খালি মাটি, এদের লালা, সালাইভা এবং এক্সক্রিশন, যেগুলো বর্জ্য পদার্থ বলে তাই এটা হয়েছে। এইটা এদের পোশাককে ভেঙে দেয়, প্রচন্ড ক্ষিপ্ত হয়েছে, ক্ষিপ্ত হয়ে পাগলের মতো কাজ করে দেয়। কিরকম দেখায়, এই দেখুন এটা একটা বাসা ছিল, আপনি বুঝতে পারছেন দেখে যে এটা মাথাটা নেই, ভেতরে একটা হোল আছে, মেইন সেন্ট্রাল কিন্তু তার মাথা দেখা যাচ্ছে। এইটা শুরু ছিল সকাল 8টার সময়, ভেঙে গেছিল, তখন শুরু করেছিল বানানো। তারপর দেখুন কোনো লেবার প্রবলেম নেই, ইউনিয়ন নেই, কিচ্ছু কিভাবে বানিয়ে যাচ্ছে। এইটা সন্ধ্যে 6টার সময় সিনারিও, কতটা উপরে তুলে দিয়েছে দেখতে পাচ্ছেন। এইভাবে ওরা নিজেদের ভাষাকে প্রোটেক্ট করে এবং ভেঙে দেয়। এইবার আমি আসি বিপিএস এর লাস্ট পার্ট অফ মাই গল্প। বিপিএস যে আইডিয়াটার উপর বেস করে ইস্টগেট বিল্ডিংটা বানিয়েছিলেন সেটা কিন্তু সঠিক ছিল পরবর্তী সময় যেটা জানা যায়, কারণ উইপোকা কোনো ফ্যান ইউজ করে না। এই যে থার্মোসাইফন এফেক্ট বা ইনডিউসড এফেক্ট যেটা দেখালাম একটু আগে, সেটা ফ্যানেটা করছে, খালি টেম্পারেচার গ্রেডিয়েন্ট আর প্রেসার এগিয়ে দেখানো হচ্ছে। এইটা কেন করে? আচ্ছা, কেউ কি বলতে পারেন এই হিটটা কবে কত হয়েছিল? আন্দাজ রাফলি আমি দিচ্ছি, জাস্ট একটা গেস করুন। কত শুনতে পাচ্ছি? 1 মিলিয়ন। সবাই কি তাই একটাও থাকে? ওরা থাকে নিচে, মাটি থেকে 3 ফুট নিচে, ওদের নেস্ট থাকে, সেখানে ওরা ফাঙ্গাসের চাষ করে, ফাঙ্গাস খায় এবং গাছ থেকে সেলুলোজ করে ওরা নেয়। এরা বাড়িতে ওরা গাছ থেকে সেলুলোজ করে খায়, ফাঙ্গাস খায়। এই ফাঙ্গাস চাষ করতে গেলে একটা টেম্পারেচার ডিফারেন্স হবে খুব কম, 29 to 30 ডিগ্রি টেম্পারেচার ভেরিয়েশন হবে, সেইটাকে মেইনটেইন করে। কিন্তু মেইনটেইন করে না, যেটা বিপিআরস দেখেছিলেন বলেছিলেন, ওরা করে একটু অন্যভাবে। এইটা দেখুন, আমি বলি এরকম যদি ডিবি হয়, সেটাকে যদি এভাবে কেটে দেন তাহলে তো মাথাটা গোল হবে, হবে তো? এই গোল মাথা একই সেম গোল মাথা দেওয়া হয়েছে, ঠিক আছে? এইটা হচ্ছে স্ট্রাকচার। এবার দেখুন দুদিকে নীল মানে হাইট ভায়োলেট কালার, মানে হচ্ছে এখানটা হচ্ছে আপনার ঠান্ডা তাপমাত্রা, এখানে ঠান্ডা হয়ে গেছে, ভেতরটা গরম আছে। তাহলে এই ধরনের সার্কুলেশন, তারপরে এই নেক্সট টেম্পারেচারটা কি করে কন্ট্রোল হয়? এই থিওরিটা যদি আরেকটা ভুল হয়, সেটা হচ্ছে নেক্সটটা কিন্তু মাটির নিচে থাকে, চারিদিকে তো মাটি, ওরা যেখানে বাসা করেছে সেই মাটিটা কিন্তু একটা কনফাইন হিসেবে কাজ করে, মাটির তাপমাত্রা একটু বেশি। তারপরে বাইরে ভেরিয়েশন যতই হোক না কেন, সেটা চট করে মাটিতে আসে। এবং তারপরে কিন্তু নেক্সট এটা দেখা গেছে যে উইপোকার নেক্সট থেকে 15 মিটার প্রায় 45 আর 1 ফিট মানে 3 ফিট নিচে একটা টেম্পারেচার নেওয়া হয়েছে, আর উইপোকার নেক্সট একটা টেম্পারেচার দেখা গেছে সারা বছর টেম্পারেচার সব ডিগ্রি বেশি। তার মানে টেম্পারেচারটা একটু যেভাবে ফাঁসাটা নিচে রেখে মোটামুটি করতেই হচ্ছে। এইটা হচ্ছে ডান্স, উপরের যে এটা হচ্ছে ডান্স, এখানে শুধু ওরা ভেন্টিলেশনটা, ভেতরে তো মেটাবলিজম হয়, হাওয়া গরম হয়, সেই গরম হয় পার করে দেয়, প্রেশার নেই। এইটা হচ্ছে রাত্রিবেলা ঘটনা, এইটা হচ্ছে পূর্ব দিকে, মানে ইস্ট সাইডের দিকে চেষ্টা করছে, এটা বেশি গরম, এটা গরম, এদিকটা কম গরম। তারপরে সার্কুলেশনটা কি হচ্ছে, নিচে ঠান্ডা হাওয়াটা উপরে নিয়ে যাচ্ছে, গরম হাওয়াটা নিচে যাচ্ছে, এই সাইকেলটা
দুপুরটা 12টার সময় আবার এরকম, আবার বিকেল বেলায় এটা আমি দেখালাম। এবার হচ্ছে উড়ন্ত সিরিজ, লাস্ট পার্ট উড়ন্ত সিরিজ। এইটা মস্কিটো প্রচন্ড ইম্পর্টেন্ট, কিন্তু খেলাধুলার জায়গায় ওয়ার্ল্ড মস্কিটো ডে হয় কবে জানেন? 20th আগস্ট। রোনাল্ড রস 1897 ম্যালেরিয়া তাকে মনে করে এটা করা খুব ইম্পর্টেন্ট। আমরা দেখবি ওকে, আর যত বড় হচ্ছে তত কিন্তু এদের সংখ্যা বাড়ছে, তাই না? এবারে একটা মজার জিনিস দেখুন, এরা কারা? ইন্ডিয়ান আর্মি। কত গর্বের না, বন্দুক নিয়ে যাচ্ছে, আমাদের রক্ষা করছে। কিন্তু একটা অপোজিট ছবিও আছে, দেখাবো? অবস্থা দেখুন কেন আছে, ইনজেকশন দিতে এসছে। এটাকে বলে ট্রাইপ্যানোফোবিয়া, ইনজেকশনের ভীতি। কিন্তু আমাকে একটা কথা বলছিল, এই যে মশা কামড়ায়, যখন কামড়ায় তখন টের পান, টের পান না, কামড়ানোর পর টের পান, তাই না? আমরা কিন্তু টের পাই না মশা কামড়ানোর সময়। একটা কারণ আছে, সেটা কি? এই যে ইনি এসে গেছেন মুখ দাঁড়িয়ে নিয়ে, এটা হচ্ছে ওনার শুঁড়, মেন শুঁড়, এটাকে বলে ল্যাবিয়া। আর এই শুঁড়ের সাথে দুটো গোলাকৃতি জিনিস রয়েছে, এটাকে বলে ল্যাবেলা। এই দুটোকে উনি খুব ইন্টেলিজেন্ট ইউজ করেন। এই দুটোকে উনি যেখান থেকে ল্যাকটিক অ্যাসিড বা ধরুন সোয়েট, ঘাম বা সুগার ইত্যাদি সন্ধান পান স্কিনে, সেখানে এসে উনি ল্যান্ড করেন। ল্যান্ড করার পর এইটাকে উনি তুলে দেন, পুরো শিপটাকে ওপর দিকে তুলে দেন। ভেতর থেকে আমরা অস্ত্রগুলো বেরোয়। এই অস্ত্রের মধ্যে কেন আমি বলছি এটা বলার কারণ আছে। এই অস্ত্রগুলোর মধ্যে 6খানা ছুঁচ আছে, ছুঁচের মতো জিনিস আছে, তার মধ্যে দুটো করাত আছে। এটা পুরো সুন্দর একটা করাত, গজ গজ করে স্কিন কাটবে। তারপরে একটা, আপনারা কাঁটা চামচ দিয়ে তো খান, কি করেন? কাঁটা দিয়ে এটাকে ধরেন আর ছুরি দিয়ে কাটেন। সেরকম একটা ছুরিও এনেছে, ওটা দিয়ে সরিয়ে দেয় কাটার দিয়ে। তারপরে একটা সুর আছে, সেখান দিয়ে একটা লালা বা কি বলে ওটাকে, সালাইভা ফেলে, যাতে নাম হয়ে যায় ব্যাপারটা, টেরই পাবেন না আপনি। এবং অ্যান্টিকোয়াগুলেন্ট, ব্লাড ক্লট করে না, এটা দেয়। এবং ডায়ালেশন হয় ভেনের। এই সমস্ত কাজকর্ম করছে, আপনি কিন্তু ঘুমিয়ে আছেন, টের পাচ্ছেন না। এবার খেয়ে রক্ত গুছিয়ে, রক্ত টক্ত খেয়ে বেরিয়ে গেল, তারপর আপনার প্রাণ চুলকুনি শুরু হলো। এই হচ্ছে গল্প। এটা একটা ছোট্ট ভিডিও দেখাই। এখানে একটা খুব ইন্টারেস্টিং পার্ট আছে এই ভিডিওটাতে। এই ভিডিওর একটা সেকশনে 2012 সালে পাস্তুর ইনস্টিটিউট ফ্রান্সে ওনারা ইঁদুরের স্কিনের ভিতরে একটা সত্যিকারের লাইভ মশা কেমন কামড়াচ্ছে, মশা কি করে ভেইনটা খুঁজে ঢোকানোর পর সেটা একটা ভিডিও করেছিলেন। সেটা এখানে ইনকর্পোরেট করেছি, দেখাচ্ছি। এটা তো একটু কার্টুন টাইপ জিনিস, তাহলে জিনিসটা বুঝতে পারবেন দেখলে। মশা নাকি, এই যে এই এসে গেছে, তুললো, দেখুন স্ক্রিনটাকে ওপরে তুলে নিল, দেখতে পাচ্ছেন তো? এই নীল দুটো হচ্ছে ওনার করাত, এই দুটো দিয়ে উনি কাটেন। এটাকে বলে ম্যাক্সিলা। এরপর একটা ভায়োলেট জিনিস বেরোবে, এটাকে বলে ম্যান্ডেবলস। এটা দিয়ে কাটার জায়গাটাকে সরিয়ে দেয়, ফাঁক করে দেয়, যাতে ঢুকতে পারে রক্তটা খাওয়ার জন্য। এবার এই যে সালাইভা ফেললো, আপনার জায়গাটা অবশ হয়ে গেল, আপনি টেরও পেলেন না, তাতে ব্লাডটাকে অটো করলো না, ডায়ালেট করে দিল ভেনটাকে। এইবারে এই দেখুন, এইটা হচ্ছে ভেনের ভেতরে ঢুকেও খুঁজছে। যে প্রোবটা দেখছেন, এটা কিন্তু লাইফ। এই যে ভেন গুলো লাল লাল দেখতে পাচ্ছেন, এই ভেনের মধ্যে দিয়ে কিন্তু ও গিয়ে একটা ভেনকে ধরবে, ধরে রক্তটা খেয়ে দেবে। কিন্তু ও খায় না রক্ত, এটা কিন্তু ভুল ধারণা। আমি জানি না, আপনারা নিশ্চয়ই জানেন এটা, মশা কিন্তু রক্ত খায় না। মশা যারা কামড়ায় তারা মহিলারা কিছু মনে করবেন না। কিন্তু এদের এদের এগটাকে নিউট্রিশন দেওয়ার জন্য এরা কিন্তু রক্তটা খায়। এবং মজা হচ্ছে, এই রক্তটা খাওয়ার পর রক্তের মধ্যে যে লিকুইড পার্টটা চিপটা ফেলে দেয়, সলিডটা নিয়ে নেয়। ভাবুন, মানে নেচার কি লেভেলে
ভাবতে পারে আর কি। এই যে রক্তটা ঢুকলো, ভর্তি হয়ে গেল পেট, ঢেকুর ফেকুর উঠলো, এবার দেখুন ওটা ফেলে দিন। দিস ইজ দ্য লিকুইড পার্ট অফ আওয়ার ব্লাড। কিন্তু সলিড জিনিসটা নিয়ে, এবারে আমার বক্তব্য হচ্ছে আমি মশা নিয়ে কেন এত ইন্টারেস্টেড হলাম, যেটাকে দেখলে আমরা দুচ্ছাই করি। তার কারণ হচ্ছে এই যে চুলকানো শুরু হলো, আপনি এবার ফিল্ডে নামলেন, এতক্ষণ ধরে আপনার সর্বনাশটা করে বেরিয়ে গেল, ডেঙ্গু মেঙ্গু যা আছে সব আপনাকে উপহার দিয়ে চলে গেল, এবার আপনি চুলকোতে শুরু করলেন। ঠিক আছে? আচ্ছা, তার কারণ হচ্ছে মশা যে পদ্ধতিতে আমাদের কামড়ায়, সেই পদ্ধতিতে কিছু মাইক্রো নিডল বা এমপিআই বলে, মস্কুইটোর পুরো সুরটাকে বলে প্রোবোসিস, মস্কুইটো প্রোবোসিস ইন্সপায়ার্ড নিডল। এর উপরে কাজ হয়েছে, প্রচুর রিসার্চ পেপারও আছে। দেখুন দেখাই আমি, এইটা হচ্ছে একটা প্রস্টেট ক্যান্সারের সেল, ভয় পাবেন না দেখে, ছবি জাস্ট। এইটা হচ্ছে ক্যান্সারের সেলটা। আচ্ছা, এখানে দেখুন একটা নীল ডট 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 লাইন আছে। আমরা তো বায়োপসি শুনেছি, বায়োপসি করা হয়। এই লাইনটা দিয়ে যদি নিডলটাকে প্রবেশ করানো হয়, তাহলে কিন্তু বায়োপসি টিস্যুটা আপনি তুলতে পারবেন, স্ট্রেট নিডল। কিন্তু কি হয়, এই নিডলগুলো ম্যাক্সিমাম টাইমে বায়োপসি একবারে সাকসেসফুল হতো না আগে। এই নিডলগুলো এই সেলটাকে ড্যামেজ করে দেয় এবং সরিয়ে দেয়, যার ফলে আপনি ঠিক মতো ক্যান্সারের সেলটাকে পিক আপ করতে পারেন না। এবং এই নিডলটার মুখটা রয়েছে এরকম দেখতে, সিঙ্গেল বেভেল টিপ, আর এর ভেতরে একটা ক্যানুলা থাকে, গ্রুফ, তার মধ্যে থেকে ও টিস্যুটাকে তুলে নেয়, ইয়েটাকে ঢোকায়, নিডলটাকে ঢোকায়, তারপর টিস্যুটাকে তুলে। কিন্তু ম্যাক্সিমাম কেসে এটা ফেল করে যায়, টার্গেট থেকে সরে যায়। তো সেই কারণে কি করা হলো, এই মাইক্রোনিডলের কনসেপ্টটা নিয়ে আসা হলো। কিরকম, এই দেখুন মশার প্রোবোসিসটা দেখতে পাচ্ছেন, এইখানে দুটো মশার করাত বসিয়ে দিয়েছে, দিয়ে সামনে মাঝখানে একটা নল ঢুকিয়ে দিয়েছে। এবার এই করাতগুলো আগে পিছে যাচ্ছে, আর এই ক্যানুলাটা, যদি করাতটা আগে যায় ক্যানুলাটা পিছনে আসে, তার ফলে কি হচ্ছে, করাতটার গিয়ে যদি টিস্যুটাকে ধাক্কা মারে সামনের দিকে, ক্যানুলাটাকে পেছন দিকে টেনে আনে, তার ফলে পজিশনটা এক থাকে, চেঞ্জ হয় না। এটার একটা ছোট ভিডিও আছে, আমি দেখাই। এই যে এইটা দেখুন, এইটা হচ্ছে মস্কুইটো ইন্সপায়ার্ড মাইক্রোনিডল। এইখান দিয়ে আমি একটা অ্যানেস্থেশিয়ার কিছু ওষুধ দিয়ে দিলাম, আপনি টের পেলেন না। এবার এই যে আমার ছুঁচটা, এই ছুঁচটা আমি ঢোকালাম, আপনি টের পাচ্ছেন না, ব্যথা পাচ্ছেন না কোনো, এবং আমি ব্লাড বা টিস্যু হোয়াট এভার ইট মেবি আমি টেনে নিচ্ছি। ঠিক আছে? এবার দেখুন অ্যাকচুয়াল কেসে কি হয় দেখুন, এই যে এইটা ঢুকছে দেখুন, আর ওটা পিছোচ্ছে, ক্যানুলাটা পিছোচ্ছে, বিভেলটা ঢুকছে, এই করে করে কিন্তু জায়গাটাকেও স্টেডি রাখে। এইটা হচ্ছে অ্যাকচুয়াল ছবি, একটা ক্যান্সার পেশেন্টের বায়োপসির ছবি। এই যে এই নিডলটা ঢুকছে, ক্যানুলাটা পিছিয়ে দিচ্ছে, মানে ঠেলেছে, ও নিচ্ছে, ওর থেকে টিস্যুগুলো নিয়ে নিচ্ছে, কিন্তু ও এফেক্টেড হচ্ছে না। এইখানে দেখুন ডাইরেক্ট নিডল ঢোকালে কতটা ড্যামেজ হয়, আর এই ধরনের নিডল, মশার নিডল ঢোকালে কতটা কম ড্যামেজ হয়। এখানে ড্যামেজের পরিমাণটা দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন বোধ হয়। আর এইটা হচ্ছে টিস্যু ডিসপ্লেসমেন্ট, যে সরে যায় লাগাতে গেলে, সেই সরে যাওয়াটা কিন্তু এখানে হয় না। এই হচ্ছে মোটামুটি আমার গল্পর শেষ। অনেক ধন্যবাদ আপনাদের, অনেক। অসংখ্য ধন্যবাদ কাঞ্চন বাবুকে, উনি আজকে আমাদের এই বিজ্ঞান সম্মেলনে সময় বের করে এসে যোগ দেওয়ার জন্য, এবং এত সুন্দর কুইক প্রেজেন্টেশন বক্তব্য রাখার জন্য। আমরা নিশ্চয়ই সবাই অনুপ্রাণিত হয়েছি এই আলোচনা এবং তার অডিও ভিজুয়াল প্রেজেন্টেশনের মধ্য দিয়ে। এবং একটা জিনিস